নমস্কার। গল্প-স্বল্পর আসরে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম আশু ডাক্তারের বাড়ি। সে এক শ্রাবণের দিন ছিল। বেলা ৩টের সময় যখন খবর এলো, সমস্ত শহরে মুখে মুখে ছড়িয়ে পড়ল কথাটা। সমস্ত শহর বলতে সমস্ত শহরেই, অর্থাৎ প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে শোনা গেল আশু ডাক্তার আসছেন। দোকানে বাজারে কথা হতে শুরু করল। স্কুলে খবর যেতে হেডমাস্টার মশাই চশমাটা খুলে তাকালেন সংবাদদাতার দিকে। ছেলেটি সাইকেলে চেপে দাঁড়িয়েছিল। চশমাটা আবার পরলেন। কিছুক্ষণ বাদে ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে দিল পুরো দারোয়ান। দুই চোখ এমন ঝাপসা হয়েছিল তার, অত বড় পেতলের ঘণ্টাটাও সে দেখতে পাচ্ছিল না। সাইকেল নিয়ে অমন আরও কয়েকজন ছেলে খবর দিয়ে বেড়াচ্ছিল কলেজে, হাসপাতালে, মেয়েদের স্কুলে। সব বন্ধ হয়ে গেল। বেরিয়ে এলো মানুষ পথের উপর। সকলেই চলল পারঘাটের দিকে। সরকারি অফিসগুলো ছুটি হলো না বটে, তবে সেখানে আর কোনো মানুষ রইল না। যারা ইনচার্জ তারা রইলেন, অর্থাৎ থাকতে বাধ্য হলেন। দেখা গেল কাছাকাছি গ্রাম থেকেও মানুষ আসছে। সকলে চলেছে। পারঘাটে দাঁড়িয়ে সকলে চেয়ে রইল নদীর দিকে। ছোট এ শহরটায় বেশি মানুষ ছিল না। যতগুলো চালা কুড়ে ঘর, সব ঘর থেকে এসেছে মানুষ। আশু ডাক্তার তখন মাঝ নদীতে। ফ্ল্যাটের উপর তার খাট। ফ্ল্যাট আসছে ধীরে ধীরে। আশুবাবুর চোখে মুখে পড়েছে সূর্যের রাঙা আলো। পায়ের কাছে আজীবনের সঙ্গী শোভারাম ঠিকই বসে আছে। চোখে না দেখেও বলে দিতে পারে এ শহরের মানুষ। শোভারামের হাতে ধরা আছে আশুবাবুর চশমা, সে আদ্যিকেলে ব্যাগটা, রূপোর নস্যির কৌটোটা। ফুল এখানে কিনতে পাওয়া যায় না। বৈকুণ্ঠ বিহারী পুরনো উকিল, তিনি বললেন, গোলাপগুলো নিয়ে আসুক কেউ। তিনি বলবার আগে তার গোলাপ বাগান উজাড় করে দিয়েছে ছেলেরা। বৈকুণ্ঠবাবুর স্ত্রী বললেন, সুসুতো এনে দে, মালা গেঁথে দি একটা। আশুবাবুর জন্যে মালা গাঁথতে গিয়ে তার চোখটা বারবার বেইমানি করতে লাগলো। কতবার কত অসুখে আশু ডাক্তার তাকে বাঁচিয়েছেন, সেই সব কথা মনটাকে নিংড়ে চোখ দিয়ে জল হয়ে ঝরছে। ফুলগুলো চোখের জলে ঝাপসা হয়ে আরও বড় দেখাচ্ছে। ছুঁচছে না, চলতে চায় না। তবু গাঁথা হলো মালা। তারপর আশু ডাক্তার পৌঁছলেন। পড়লেন সে মালা। একজন বলল, আশু ডাক্তারের বাড়িতে দোলন চাপা ফুটেছে না? সে দোলন চাপা নিতে যে ছেলেটি এলো, তাকে দেখে ঘর থেকে বেরিয়ে এলেন মাখনবাবু। বললেন, কে পাঠালো তোমাকে? ডাক্তারবাবুর জন্যে ফুল নিয়ে যাব। এখানে কেন? তাকে একরকম বের করে দিলেন মাখনবাবু। হাতে লাঠির মুঠটা শক্ত করে ধরে চেয়ে রইলেন। মানুষগুলো সবাই পাগল হয়ে গেল। তার বাড়িতেও কেউ নেই। মালি চাকরগুলো সবাই চলে গিয়েছে পারঘাটে। ওই তো কাশীবাবুও যাচ্ছেন। দেখো কাণ্ড, হাঁটতে পারেন না, উঠছেন সাইকেল রিক্সায়। কাশীবাবুকে মাখনবাবু নমস্কার করলেন, তবে কাশীবাবু দেখতে পেলেন কিনা বোঝা গেল না। সামনের দিকে চেয়ে কেমন একরকম চোখে তিনি শুধু বললেন, তাড়াতাড়ি চালাস বাবা, দেখা না হলে আশু রাগ করবে, হয়তো বলবে, কাশী তুমি এলে না, কি এমন তোমার রাজকার্য ছিল। সবাই চলে যায়। লক্ষ্য করতে ভোলেননি মাখনবাবু যে কাশীবাবু বা ফলওয়ালাটা বা তার বুড়ো কন্ট্রাক্টর সকলেই জুতো খুলে রেখে গেল। কি এমন হয়েছে? মাখনবাবু যেন কেমন লাগে। লাঠিখানা ধরে দাঁড়িয়েই থাকেন। পথ দিয়ে যতজন যাচ্ছে সকলে এদিকে একবার করে তাকিয়ে যায়। বলে, আশু ডাক্তারের বাড়ি। পারঘাটে বোধ হয় কি না কি কাণ্ড চলেছে এতক্ষণে।
মাখনবাবু একলা দাঁড়িয়ে থাকেন। বাড়ি থেকে বেরিয়ে আসেন তার টাইপিস্ট ভদ্রলোক। বলে যান, গেলে পারতেন মাখনবাবু। মাখনবাবু দেখেন তার পৌর সাব কন্ট্রাক্টর গৌরবাবু একলা রইলেন। মাথাটা দুই হাতে ধরে একলা বসে রইলেন চেয়ারে। কিন্তু এই হলো আশু ডাক্তারের শেষ যাত্রার কথা। প্রথমে শেষের কথা বলে যে শুরু করে, সে আর যাই হোক চতুর লিপিকার নয়। গল্প তো এখানে নয়, আর গল্পই বা কোথায়? আশুবাবুর মতো মানুষকে নিয়ে গল্প হয়? গল্প হয় না। এসব লোক সৃষ্টির ব্যতিক্রম। এসব মানুষ আর বেশি হয় না, এই যা সুবিধা। এইসব মানুষই যদি বেশি হতো তাহলে মাখনবাবুরা যেতেন কোথায়? এখন তো মাখনবাবুদেরই প্রয়োজন। আশুবাবুরা তো বাতিল হয়ে গিয়েছেন। বাতিল একটা মানুষকে নিয়ে এত সমারোহ করে কেউ? আসলে শহরটাই পাগল। এখানকার মানুষগুলোর হদিস বাইরের লোক পায় না। যেমন মাখনবাবু পাচ্ছেন না। কেমন করে পাবেন? আশু ডাক্তারের কাহিনীর চেয়ে তার বাড়িখানার গল্প আরও বাস্তব। এই শহরটায় যদি পৌঁছতে হয় তবে কাটোয়া লাইনে ট্রেন বদলে তার ওপরে নামতে হবে স্টেশনে। রাঢ় দেশে সবে শুরু। মনে হবে বাংলাদেশের ভূপ্রকৃতি এখানে একটু কৌতুক করেছে। চারিপাশে নাবাল জমি, একেবারে পরিচিত চেহারা। সে ঝোপঝাড় কচুবন, সে সামান্য বর্ষাতে জল দাঁড়ানো। এখানে সেই মাটি হয়ে গেছে উঁচু। মাটি দেখলে বুঝতে ভুল হবে না যে মাটিতে সোনা ফলে। অর্থাৎ এই হলো সেই মাটি যা আবাদ করলে ফলতো সোনা। এখানে মাটিতে ঝোপ জঙ্গল হতে চায় না। চোখে পড়ে উন্নত শালগাছ, চোখে পড়ে আদিবাসী ও অন্যান্য প্রদেশের মানুষের এক বিমিশ্র বসতি। রাজমহল থেকে সাঁওতালরা এসেছিল পলু অফিসে রেশম কিটে চাষ করবার কাজে। উঠে গেল পলু অফিস। প্রখ্যাত রেশম শিল্প টিকে রইল সরকারি লাল ফিতির দয়ার দিকে চেয়ে। তবে সাঁওতালরা রয়ে গেল। অনেক মানুষকে মেলাবার মেশাবার জাদু জানে এই জায়গাটা। শহরটার বৈশিষ্ট্য তাই ফুরোয় না। এই শহরে দক্ষিণ দিকে আশু ডাক্তারের বাড়ি। সবচেয়ে ভালো পল্লীতে সবচেয়ে সুন্দর বাড়ি। দোতলা এই কুঠি বাড়িটির ওপরে লাল নীল কাচের একটা গম্বুজ ঘর অনেক দূর থেকে চোখে পড়ে মানুষের। পথ চলতে হাঁটুরেরা শুধোয়, কত দূর এলাম গো? আর দূর কোথায়? আশু ডাক্তারের বাড়ি দেখছো না? ওই দেখাচ্ছে। লাল নীল কাচে সূর্যের আলো পড়ে ঝিকমিক করে। তাই দেখে বোঝে তারা। 8 বছর আগে আশু ডাক্তার যখন চলে গেলেন শহর ছেড়ে, দেখা গেল তার 15,000 টাকা ধার হয়ে গিয়েছে। মাথা চুলকে গেলেন কাশীবাবুর কাছে। বললেন, তাই তো হে কাশী, যাব বলে বড় আশা করেছিলাম। যাওয়া দেখছি হলো না। ধার দেনা হয়ে রয়েছে কি কম? কাশীবাবু বললেন, দেখি কি করতে পারি। সন্ধ্যাবেলা গেলেন ম্যাজিস্ট্রেটের কাছে। বললেন, মিস্টার রায়, একটা অনুরোধ করতে এলাম। কি বলুন? আশু ডাক্তারের কথা। এসেছেন নাকি তিনি? শশব্যস্ত হয়ে উঠলেন ম্যাজিস্ট্রেট। কাশীবাবু বললেন, না, আপনি বলছিলেন না শ্যামলাল জৈন আপনার কাছে ঘোরাঘুরি করছে বাস এজেন্সির জন্যে? হ্যাঁ, শ্যামলাল জৈনের তো অনেক বাসনা, বাস সিনেমা সবই চাই। তো আপনি বলুন তাকে আশুর বাড়িটা কিনে নিয়ে ঋণমুক্ত করুক তাকে। কি বললেন? ছুরিটা মেঝেতে আস্তে আস্তে ঠুকতে লাগলেন কাশীবাবু। বললেন, আশুর ধার রয়েছে 15,000 টাকা প্রায়। ধার শোধ করতে যদি থাকে এখানে, তবে ধার বাড়বে ছাড়া কমবে না। আমি যদি কিনতে চাই তুড়ি মেরে উড়িয়ে দেবে। আমার কি কি খরচ খরচা আছে তার ফর্দ আমাকে শোনাবে। আমি যদি শ্যামলালকে বলি
শ্যামলাল সে কথা তাকে বলবে, ও উড়িয়ে দেবে। এক আপনি বললে সব দিক থাকে। ম্যাজিস্ট্রেট বললেন, আশ্চর্য লোক আপনাদের আশুবাবু, হদিস করা যায় না। আমার তো ধারণা ছিল আশপাশের টাউন থেকেও লোক আসে যখন ভদ্রলোক পয়সা করেছেন। দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, আপনি বললে শ্যামলাল বাড়িটা কিনে আশুকে ঋণমুক্ত করতে পারে। কাশীবাবু উঠে পড়েন। শেষ অবধি মারোয়ারির হাতে যাবে আশু ডাক্তারের বাড়ি, সে তার ভালো লাগে না। তবে অন্যদের থেকে শ্যামলাল ভালো, এ শহরেরই ছেলে। শ্যামলাল ঋণমুক্ত করে আশুবাবুকে। আশু ডাক্তারের খেপামি, গ্রামে গিয়ে থাকবেন। শহরের লোকেরা সেটা বেশ সস্নেহে প্রশ্রয়ের সঙ্গে গ্রহণ করে। এমনকি শহরের তরফ থেকে তাকে একটা ফেয়ারওয়েল দেবার কথা বললে শহরের মাতালবাবু দুলাল মিত্র তারাচাঁদের মদের দোকানে বসে হেসে উড়িয়ে দেয়। বলে, দূর যত খেপামি, ডাক্তার কি যাচ্ছে, আমাদের ছেড়ে যাচ্ছে যে ফেয়ারওয়েল দেব। তাই শোভারাম আর আশু ডাক্তার যেদিন সাইকেল রিক্সায় ওঠেন, দুলাল মিত্রের গাড়ি নিয়ে আসে। বলে, মেজাজ খারাপ করাবেন না, সকালবেলা রিক্সা চড়ে যাচ্ছেন কোন আক্কেলে? সে যখন ফ্যানটার কথা মনে নেই। বিনা প্রতিবাদে আশু ডাক্তার ওঠেন গাড়িতে। পথে যতজনের সঙ্গে দেখা, দুলাল গাড়ি থামায়। বলে, ডাক্তারবাবু তার সে গ্রামের জমিতে বেড়াতে যাচ্ছেন কদিনের জন্যে। বৈকুণ্ঠবাবু বলেন, কি যে শত্রুতা করে যাচ্ছ আশু, সে ছুট করাবে তো 4 মাইল, ছুটতে হবে তো কথায় কথায়। সকলে একইভাবে কথা বলে। এই শহর থেকে আশুবাবু যে 4 মাইল দূরে গ্রামে যাচ্ছেন একটানা 40 বছর এখানে থাকবার পর, সে যেন মস্ত একটা খেলার কথা। সে কথাটায় যেন গুরুত্ব আরোপ করবার কোনো দরকার নেই। শ্যামলাল জৈন কিন্তু হাতে স্বর্গ পায়। অনেক দিন ধরে এই বাড়িটার ওপর লোভ তার। কবে তার পূর্বপুরুষ গামছা কাঁধে চানা চিবোতে চিবোতে এই শহরে এসেছিলেন, আর তার বাপ রতিলাল অনেক পয়সা করেও সেই কথা ভুলতে না পেরে শহরের বাজার জায়গায় বাড়ি করেছিল। সেসব কথা ভাবতে চায় না শ্যামলাল। শ্যামলাল জানে সেই এই শহরের মাথা। তার মতো টাকা কারও নেই, তার মতো প্রতিপত্তিও নেই কারো। এই বাড়িটা তারই যোগ্য, ওই আশু ডাক্তারের নয়। বাড়িটা কিনে শ্যামলাল মিস্ত্রি লাগায়। এ বাড়িটা 5 বিঘে জমির ওপর। সামনের দিকে দেবদারু, ইউক্যালিপটাস আর ঝাউ গাছ সারি সারি। আউট হাউস ছাড়াও চালাঘর কতগুলো জমিতে। দেখে দেখে শ্যামলাল আশু ডাক্তারের অবিমিশ্রকারিতায় অবাক হয়। কাশীবাবু সকালে হাঁটতে বেরিয়েছেন। তিনি কৌতূহলী হয়ে ভেতরে ঢোকেন। বলেন, কি শ্যামলাল, বাগান দেখছ? বাগানত তো আছে, তাই না? শ্যামলাল দেখে এবার, ইস, লোকটার গায়ে রক্ত জল করা কত টাকা ওই বাগানে ঢেলেছিল। গোলাপ, বেলা, চামেলির ঝাড়, রজনীগন্ধা। এখন নতুন বর্ষা, দোলন চাপা ফুটেছে। ডালে ডালে জড়িয়ে কামিনী আর হাসনহানা হাসছে গন্ধ ছড়িয়ে। সে বলে, না কাশীবাবু, প্ল্যান ভাবছি। কি প্ল্যান শ্যামলাল? শ্যামলাল জবাব না দিয়ে মুচকি হাসে। কি যে প্ল্যান ছিল তার মনে, বোঝা যায় কদিন বাদে। জমিতে তরিতরকারি আবাদ করে। আউট হাউস আর চালাঘরে যেসব পরিবার বাস করছিল তারা নোটিশ পেয়ে হতবুদ্ধি হয়ে যায়। তাদের ছাড়তে হবে এই জমি। তারা ধরে নেয় এ একটা ঠাট্টা হচ্ছে। দিন 7 বাদে আবার হামলা আসে। ছেড়ে দিতে হবে সব। মাঝি মেজেন্ডা বলে, আশুবাবু বসত করাইয়ে গেল, আশু ডাক্তারের বাড়ি জিগো, ছেড়ে যাব কেন? গোকুল রুইদাস বলে, সবে নতুন চারা দিয়েছি, কেমন তেজ করে উঠেছে বেগুন লঙ্কার চারা, ছেড়ে যাব কি গো? আশু ডাক্তারের বাড়ি থেকে তুমি শ্যামবাবু উঠতে বলছো কেন?
বুঝতে পারছি মোরা। আউট হাউসে ফলওয়ালা ইসাক বলে, গোল করে না বাবু, সাত সকালে আশুবাবুকে দেখাতে যাচ্ছি নাতনিটা, যাও না ঘরে যেয়ে কামকাজ করো না। শ্যামলাল ক্রুদ্ধ হয়ে ভাবে, বাড়িটা তো আর আশু ডাক্তারের নয়, এটা যে এখন তার, বুঝতে পারছে না কেউ। শ্যামলাল তখন সত্যিই পুলিশ আনে, হামলা করে তুলে দিতে চায় সব। কাশীবাবুকে বলে, এটাও বুঝতে পারছি না যে বাড়িটা হাত বদল হয়েছে। বুঝলেন স্যার, বোঝা যে মুশকিল শ্যামলাল। তা এদের সময় দাও না কেন, এরা দেখে শুনে উঠে যাক। আপনি যেমন, বাস এসে পড়ছে, আমার গ্যারেজ বানাতে হবে না? শেষ অবধি বিনে ভাড়ার বাসিন্দারা উঠে যেতে বাধ্য হয়। আশু ডাক্তারের ফুলবাগান একদিকে বাঁচিয়ে বড় বড় গাছ দুটো কাটিয়ে ফেলে শ্যামলাল। বাড়ির আব্রুর জন্য জানলায় কাজ বসায়, ঘরের মেঝে খুঁড়ে মোজাইক করে। বাড়িটা রং হয় লাল নীল সবুজের এক বিচিত্র সংমিশ্রণ। সবশেষে বাড়ির সামনে লিখে দেয় শ্যাম নিবাস। ধুমধাম করে গৃহপ্রবেশ হয়। তার মা বলেন, ফুলবাগানটা রেখে দে বাবা, মুরলী মনোহর পূজায় লাগবে। আশু ডাক্তারের বাড়িটা এমন করে ক্ষতবিক্ষত করে অপারেশন করে বদলে ফেলে শ্যামলাল। কিন্তু তারপরে সে ধাক্কা খায় একটা। কেউ তাকে বলে না শ্যামলালের বাড়ি, সবাই বলে আশু ডাক্তারের বাড়ি। নতুন পিয়ন এসে বলে, এটাই তো আশু ডাক্তারের বাড়ি। তার নামে চিঠি আসে, শ্যামলাল জৈন, কেয়ার অফ আশু ডাক্তারের বাড়ি। তারই বাসের ড্রাইভাররা বলে, আশু ডাক্তারের বাড়ি যাচ্ছি। শুনতে শুনতে বিরক্ত হয়ে যায় শ্যামলাল। প্রথমটা হাসির ছলে নিলেও শেষে তার ভালো লাগে না। সে অযথা ধমকে ওঠে, কে বলেছে আশু ডাক্তারের বাড়ি? এ বাড়ি এখন আমার। মুচকি হেসে চলে যায় লোক। ইসাক ফলওয়ালা একদিন শুনিয়ে যায়, যতই পয়সা করুন না কেন শ্যামলাল বাবু, বাড়ি আশু ডাক্তারের, আর কেউ এ বাড়ির মালিক হতে পারবে না কোনো দিনও। ইসাকের সাপ কথা। অন্য সকলের কথা যাক। ম্যাজিস্ট্রেটকে ডিনার খাওয়ায় শ্যামলাল। ম্যাজিস্ট্রেট বলেন, আশুবাবুর বাড়িটা এমন করে বদলে ফেললেন কেন? সেই গাছ দুটো কেটেছেন? দাম বুঝলে না শ্যামলাল বাবু? ও যে কাশ্মীরি ঝাউ, আর চেনার গাছ ছিল যে, ইস, আশুবাবুর বড় শখের গাছ। এবার শহরে এলে পরে বৈকুণ্ঠবাবুকে বলবো, মাঝপথে ধরে যেন বুড়োকে শহরের দিকে রেখে দেন, নিজের বাড়িতে। তার বাড়িটার বাগানটা এমন নচনচ হয়েছে দেখলে মনে ঘা লাগবে। অনেক কষ্টে ও অর্থ ব্যয়ে আহারের আয়োজন করেছিল শ্যামলাল। ম্যাজিস্ট্রেটের কথা শুনে সব বিস্বাদ হয়ে যায় মুখে। তারই পরে গ্যারেজে আগুন লাগে শ্যামলালে। পেট্রোল থেকে কাণ্ড হয়, ৫-৭ হাজার টাকা লোকসান হয়ে যায়। শ্যামলাল বলে, এ বাড়ি বেচে দেবো আমি। হতভাগা বাড়ি, কিনলো যে, পয়সা খরচ করে মেরামত করলো যে, বাড়িটা তার নয়, বাড়ি আশু ডাক্তারের, চায় না এ বাড়ি। শ্যামলালের পরে এ বাড়ি দুম করে কিনে বসেন সরকারি কন্ট্রাক্টর অঘোরবাবু। অঘোরবাবুর ছেলের বরেন এসে বসে এখানে, বলে, শ্যামলালের কি রুচি, যা তা করেছে বাড়িটাকে। বাড়িটার এবার ঘরে ঘরে পার্টিশন ওঠে। শহরের ৫ মাইল দূরে গড়ে উঠেছে সরকারি এক পরিকল্পনা। এখন চলেছে বাঁধের কাজ। বলা যায় না, ভবিষ্যতে বাঁধের সে জল থেকে হয়তো বিদ্যুৎ সৃজন করা সম্ভব হবে। এখন সে পরিকল্পনা কাজে সরকারি হাইওয়ে দিয়ে দিবারাত্রি বাস, ট্রাম এবং জিপ বোঝায় মানুষ চলেছে। সরকারি অফিসার, মন্ত্রী, ট্যুরিস্ট সকলকে সে কৃষ্ণনগর গিয়ে খেতে হয়। একটা ভদ্র স্থান নেই ধারে কাছে। বরেন একটা হোটেল খোলে। শ্যামলাল গাছগুলোর আর বাকি রাখেনি কিছু। যা আছে তারই নিচে বরেন বেতে চেয়ার পেতে বসবার বন্দোবস্ত করে।
এখানে বসে ঝাউয়ের মর্মর শব্দ শুনতে শুনতে ইউক্যালিপটাসের মিষ্টি গন্ধে বুক ভরিয়ে নিয়ে পথশ্রমে ক্লান্তি ভুলতে পারবেন অতিথিরা। ঘরগুলোতে হবে আহার আর বাসের সুবন্দোবস্ত। মদের লাইসেন্সও পায় যেদিন, সেদিন না বলে পারে না তারানাথ। শেষ অবধি ডাক্তারবাবুর বাড়িটায় মদ জ্বালাবেন বরেনবাবু? আমার বাড়িতে বলুন। আশুবাবু কিন্তু একেবারে পছন্দ করতেন না। মাতলামি করবার জন্যে দুলালবাবুকে ছুরি দিয়ে মেরেছেন কতবার। বরেন সেসব কথা শোনে না, তার কানে যায় না কোনো কথা। বাড়ির সামনে থেকে শ্যামনিবাসের ট্যাবলেট সরিয়ে ফেলে সে বসায় হ্যাপিনুক। হ্যাপিনুকের বাড়িতে বসে নতুন টাটকা টাকা ঝাঁঝে বরেন নতুন নতুন ভাঙচুরের স্বপ্ন দেখে। সকালে মুখে পাইপ দিয়ে ঘোরে। জমিটায় গ্যারেজ ছিল, উড়ে গিয়ে কি কুৎসিতই না হয়েছে। সিমেন্টের গোদাম ইচ্ছে করলে এখানেই করা যায়। জনপ্রিয় হওয়া এ যুগে সার্থকতার মূল মন্ত্র। জনপ্রিয় হতে চেষ্টা করে, ডেকে ডেকে ছেলেদের লেমনেড খাওয়ার, পাড়ায় মাননীয় লোকদের বলে সন্ধ্যাবেলা এই গরিবখানায় বসে একটু চা খেলে নিজেকে ধন্য মানব স্যার। এত করেও কারো মন পায় না পড়েন। শহরটা যেন কোন সুদূর অতীত দিনে নেশায় ঝিমোচ্ছে। নতুন কিছু তারা নিতে পারে না যেন। বরেন এই চলতাপুর্জা ভাব এদের মনে কোনো দাগই কাটে না। এদের মনোজগতে বরেন যেন ছাড়পত্র পায় না। গ্রামোফোনে ফিল্মের রেকর্ড বাজিয়ে বরেন হ্যাপিনুককে প্রাণবন্ত করতে চায়। বাড়ি বাড়ি গিয়ে গায়ে পড়ে আলাপ করে মিশতে চেষ্টা করে একসঙ্গে। কিন্তু কি যে আছে এ শহরটা আর তার মানুষগুলোর মধ্যে। বরণের শত চেষ্টা তো মনের দরজা তারা যেন খুলতে চায় না। শহরের মাতাল ব্যবসায়ী দুলাল, যার টাকাতে তারাচাঁদের মদের দোকান চলছে, সেও কখনো এসে হ্যাপিনুকে বসে না। বরেনকে শুনিয়ে শুনিয়ে বলে, আশুবাবুর বাড়ি বসে মদ খাবো? মাথা খারাপ হয়নি তো? অন্য দিক দিয়ে চেষ্টা করে বলেন। হাসপাতালে চট করে পিতামহীর নামে 100 টাকা দিয়ে বসে। ছেলেদের স্কুল নতুন বাড়ি করছে, সেখানে দেয় টাকা। আশু ডাক্তারের বাড়িটা বোধহয় মজা দেখে। কদিন বাদে স্টেশন থেকে অতিথিদের হ্যাপিনুকে আনতে যাইছি। অতিথিরা সরকারি লোক, তারা হ্যাপিনুকে রাত্রিটা কাটিয়ে ভোরবেলা যাবেন প্রজেক্টে, সেখান থেকে ফিরবেন দুপুরে। সাইকেল চালিয়ে এসে পড়েন তার বাবার সাব কন্ট্রাক্টর গৌরবাবু। বলেন, এই যে ইনিই বরেনবাবু, আশুবাবুর বাড়িতে হোটেল খুলেছেন একটা। আশুবাবুর বাড়িতে হোটেল? যেন ভাবতে পারেন না প্রবীণ সরকারি কর্মচারীটি। বলেন, তার কি দরকার ছিল মশাই? 30 বছর আগে আমি ছিলাম এখানে সার্কেল অফিসার। তখন তো আশুবাবুর বাড়িতেই আমরা থেকেছি, খেয়েছি কতদিন। আশুবাবু তো দৌড় বন্ধ করতে জানত না। বরেন বলে, আমি ওই বাড়িটা কিনেছি কিনা? ও আশুবাবু, তিনি রিটায়ার করে কোথায় যেন গেছেন, কাছাকাছি একটা গ্রামে। বলেন গৌরবাবু। সরকারি কর্মচারীটি হ্যাপিনুকে এসে দেখে শুনে যেন দুঃখিত হন। বলেন, আশুবাবুর বাগানে কিছুই রাখেননি? ওই ঝাউ গাছগুলো আমি এনে দিয়েছিলাম ওকে, জানেন, মোটে 2টো রয়েছে। বরেন হেসে বলে, গাছ এনে দিয়েছিলেন? বনমহোৎসব টাইপের ব্যাপার বোধহয়। বরেনের স্মার্ট কথাবার্তা ভদ্রলোকের মনে দাগ কাটে না। বলেন, ওসব মহোৎসবের ফাজলামি এখন হয়েছে। আশুবাবু একা এ শহরে কম করে 300 গাছ লাগিয়েছেন, জানেন। আশ্চর্য বাতিক ছিল। আমাকে বলতেন, যে জায়গাটায় থাকবো তাকে সুন্দর করে তুলব গাছ লাগিয়ে। বলতেন, এই রুক্ষ দেশ পথ চলতে যদি মানুষরা ছায়ায় বসে দুদণ্ড জুড়োতে পারে, তাতেই আমার শ্রম সার্থক হবে। এমন মানুষ কি আর দেখব? পরদিন যাবার সময় বলে যান, ইয়ং ম্যান, হোটেল খুলছেন খুলুন,
তা বলে ড্রিঙ্কস রাখবার দরকার কি? বরেন বোঝে যে অন্যরা খুশি হয়েছেন। নেহাত বয়োজ্যেষ্ঠ মানুষটি সঙ্গে ছিলেন, তাই কিছু বলতে পারেননি। সেভাবে স্থানীয় মানুষের দরকার নেই আমার। এইরকম অতিথি পেলেই চলে যাবে আমার হ্যাপি নুক। কিন্তু কোথায় যেন গোলমাল হয়ে যায়। জায়গাটা ঢিমে তেতালা চাল থেকে তার বিরক্তি জাগে। আশু ডাক্তার যে কে তা জানে না বরেন, কিন্তু তিনি জ্যান্ত থাকতে যে প্রেত হয়ে চেপে আছেন তার হ্যাপি নুকের উপর। হোটেলটা দাঁড়িয়েও দাঁড়াতে চায় না। বিরক্ত হয় বরেন। মনে হয় ওই অর্থ ব্যয় সবই জলে গেল। গৌরবাবুকে বলে, আশু ডাক্তার কি করতেন? লোকে তাকে ভোলে না কেন? ভদ্রলোক খুব বড় ডাক্তার ছিলেন বুঝি? গৌরবাবু বলেন, আশুবাবু বড় ডাক্তার? তা হবেন। কি জানেন, একটা লোক সুখে দুঃখে দুই পুরুষ কাটিয়ে গেল আমাদের মধ্যে। কি যে করে গেল বলতে পারি না। তবে আশুবাবুর নাম মানুষের ভুলতে অনেক দেরি আছে। বেঁচে আছেন তো? নিশ্চয়। সেদিন গিয়েছিলাম না? দিব্যি আছেন। একটু হাওয়া বদলাচ্ছেন বই তো নয়। এলেন বলে। সকলেই তাকে বলে, এই তো আপনার সব কর্মচারীরাই তো বলে, ডাক্তারবাবু আপনার বাড়িটা কেবলই হাত বদলাচ্ছে, বাড়িটার চেহারা পাল্টে গেল, চলুন একবার। এখন ফিরে কিনতে গেলে পারবেন কি তিনি? আশুবাবু চাইলে পরে, জানেন বরেনবাবু, এ শহরে তার টাকার অভাব হবে না, সেটি জানবেন। বরেনের মনেও সে আশাভঙ্গে দুঃখটা হয়, যেটা শ্যামলালের হয়েছিল। সে ভাবে, পয়সা দিয়ে কিনে তবু কেন মালিক হতে পারছি না? এমনই সময় বরেনের সঙ্গে কৌতুক করে তার নিয়তি। কেষ্টনগর থেকে হাইওয়ের নতুন শাখা চলে আসে সোজা প্রজেক্টে। এ শহরটাকে বাদ দিয়ে চলে যায়। এখানে বাইরের মানুষের আনাগোনা কমে আসে। প্রজেক্টে জায়গায় লাইসেন্স নিয়ে হোটেল জাকিয়ে বসে পাঞ্জাবি মালিক। হ্যাপি নুকের আর সুখ খুঁজে পায় না বরেন। খুঁজতে থাকে খদ্দের। মাখনবাবু এই সুযোগে প্রবেশ করেন রঙ্গমঞ্চে। হাল আমলের সবচেয়ে প্রয়োজনীয় সংগ্রামী বীর ইন্ডাস্ট্রিয়ালিস্টের ভূমিকা নিয়ে। বরাবর বাংলার বাইরে ছিলেন। টাকা ফেলবো, কাজ করব, কাজ আদায় করব, এই তার নীতি। বাজে কথা, সেন্টিমেন্ট বা হৃদয়বৃত্তির অন্য কোনো ঝামেলায় বিশ্বাসী নন মাখনবাবু। কাছাকাছি জায়গায় দুটো ধান কল খরিদ করায় তার এ শহরে উপস্থিত প্রয়োজন হয়েছে। বাড়িটা কিনে তিনি সঙ্গে সঙ্গে শ্যামলালের সঙ্গে ভাগ করে সিনেমা আর ইলেকট্রিক সাপ্লাইয়ে অংশীদার হয়ে বসেন। কলকাতা থেকে এত কাছে পশ্চিমবঙ্গের এ শহর পারবে, সমৃদ্ধ হবে, এ বিষয়ে বিশ্বাস রাখেন তিনি। হ্যাপি নুকের ট্যাবলেট উঠিয়ে ফেলে। গেটের উপর বড় করে আনন্দময়ী ইন্ডাস্ট্রিজের ফলক টাঙিয়ে দেন মাখনবাবু। শ্যামলালের সঙ্গে হাতে হাত মিতালি। মাখনবাবুর নতুন বাস সার্ভিস চলে যায় বাংলা বিহারে সীমান্ত ছেয়ে। পাড়াটার শান্তি চলে যায়। লরি ট্রাক গাড়ি এসে ঢোকে কম্পাউন্ডে। পেট্রোল পাম্পের সঙ্গে সঙ্গে মাখনবাবুর মোটর সার্ভিস দিনে রাতে কাজ হয়। টাকার যুগ, টাকার ভূমিকা এখন সবচেয়ে প্রগ্রেসিভ। শুধু অর্থে মন ভরে না। মাখনবাবু চান নেতা হতে, ইচ্ছে যায় দল বানাতে, সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়তে। কাশীবাবুর কাছে পারেন কথাটা মাখনবাবু। কাশীবাবু কিছুক্ষণ চেয়ে থেকে বলেন, তার মানে ইলেকশনে দাঁড়াতে চান? অনিচ্ছা নেই। কাশীবাবু বলেন, মিথ্যে টাকাগুলো নষ্ট করবেন। আমরা আশু ডাক্তারকে ভোট দেব। আশু ডাক্তার মিউনিসিপ্যালিটির
ইলেকশনে বছর বছর জিতছে, তার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না। আমি আপনাকে বারণ করব মাখনবাবু, ভদ্রলোক তো এখানে থাকেন না অবধি, ওর নাম থাকলেই যথেষ্ট। আপনি জানেন না মাখনবাবু, এই শহরটা প্রাণ ওই মানুষটা, বুঝতে পারেন না? আপনারা ৩ জন এলেন, লোকে কি আপনাদের মালিক বলে স্বীকার করলো? এর থেকেও বুঝতে পারেন না? আজ সন্ধ্যাবেলা একা একা বাগানে দাঁড়িয়ে মাখনবাবুর সেসব কথা মনে পড়ে। মনে পড়ে তার ব্যর্থতার ইতিহাস। তিনি জিতলেন মিউনিসিপ্যাল ইলেকশনে। সেও বলতে গেলে আশুবাবুরই দয়ার দান। কেননা আশুবাবু এবার নিজের নাম তুলতে দেননি। বলেছেন, পাগল হয়েছ? মাখনবাবু কত বড় মানুষ একটা, কত মানুষকে ভাত কাপড় জোগাচ্ছেন, বাঙালির মধ্যে একটা কর্মী লোক, এইসব মানুষকে টেনে আনো তোমরা। মাখনবাবু ঠিক করেছিলেন আর কিছুতেই না পারুন মহানুভবতা করে জিতবেন শেষ অবধি। রাস্তা বাঁধিয়ে দিলেন, টাকা দিলেন ম্যাজিস্ট্রেটের রিলিফ ফান্ডে। কিন্তু আশুবাবু আবার তাকে হারিয়ে দিয়েছেন। আজকে তাই মনে হচ্ছে আশুবাবুকে দেখতে আজ শহরের মানুষ জমা হয়েছে নদীর ঘাটে। মাখনবাবুর মনে হচ্ছে এ শহরের মানুষ বেঈমান। তার টাকা কড়ি নিয়ে তারা লাভবান হয়েছে, কিন্তু হৃদয়ে শ্রদ্ধা ঢেলে দিয়েছে ওই মানুষটার পায়ে। মাখনবাবু আজ পরাজিত। গৌরবাবু এখনো বসে। মাখনবাবু বলেন, কই, আপনি গেলেন না? না, প্রাণটা তারই দেওয়া, এ চোখে আর তার মরা মুখটা দেখব না। পৌর মানুষ গৌরবাবুর চোখে জল আর নিঃসংকোচে গড়ায়। বলেন, মাখনবাবু, আপনি বুঝবেন কি, এক সময় কলকাতায় বড় ডাক্তার ছিলেন আশুবাবু। নিজের ওষুধের দোকান ছিল। এক আশ্চর্য কথা যেন শোনেন মাখনবাবু। কি করে কথা দিয়ে সর্বদা জিতে চলত মানুষটা, বুঝতে চেষ্টা করেন। সেই সময় ইঞ্জেকশনে যখন সোনা ব্যবহার হতো, সেই সময় গোল ইঞ্জেকশন তবু তো জাল করেনি আশুবাবু। বাজার ভর্তি করে ছাড়েন তার ইঞ্জেকশন। ভাগ্যচক্রে তারই স্ত্রীর হলো টিবি। ইঞ্জেকশন যায় আসে ফেলে দেন আশুবাবু। চিনতে বাকি থাকে না যে সবই তার গোপন ল্যাবরেটরির ছাপ মারা। এক ফাইল খাঁটি ইঞ্জেকশনের জন্যে আশুবাবু সেদিন নিজের সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু মিলল না। হারালেন তার স্ত্রীকে। তারপরে শহরে এসে বসলেন তার টাকা পয়সা নিয়ে। বড় ডিগ্রিওয়ালা ডাক্তার, সেদিনে জার্মানি ফেরত। এই শহরে এসে এই বাড়ি কেনেন আশু ডাক্তার। তারপর নিজের জীবনে ৩টে বছরের প্রায়শ্চিত্ত করতে ঢেলে দেন বাকি জীবনটা। গৌরবাবু বলে চলেন, হাটে হাটুড়েদের কষ্ট হতো, পাকা ঘর করে দিলেন, টিউবওয়েল করিয়ে দিলেন। রুগী দেখতে যেতেন, টাকা রেখে আসতেন টেবিলে। বলতেন, পথ্য দিতে পারবি না, ওষুধ দিয়ে কি করব? কঠিন রুগী নিজের বাড়িতে রেখে চিকিৎসা করাতেন। বাড়িটার ঘর বাড়ালেন সেই জন্যে। হাসপাতালটা গভর্নমেন্টকে ধরে করে বড় করলেন। নিজেই কিনে দিলেন এক্স-রে মেশিন। পথের পাশে গাছগুলো অবধি তার হাতে বোনা। জানেন তো, রাঢ় দেশ, কুষ্ঠরোগটা বেশি হয় এখানে। হাসপাতালে কুষ্ঠর আলাদা ওয়ার্ড, সেও তার চেষ্টাতে। কি দিনে কি রাতে আশু ডাক্তার জলে ঝড়ে যাচ্ছেন 10 মাইল দূরে রুগী দেখতে। স্কুলের বাড়ি সে ওরই টাকাতে। এই শহরে একটা মানুষ নেই যে ওর কাছে ঋণী নয়। টাকা উনি কম পেতেন না, হাসপাতাল থেকে মাইনে পেতেন। শহরের বড়লোকরা ওকে মাসে মাসে টাকা দিয়ে যেত। কিন্তু সব উপার্জনই যার পরের জন্যে, তার কি টাকার অভাব ঘটছে? সঙ্গে এসেছিল ওই শোভারাম, ওর অনেক দিনের সঙ্গী। জীবনে সুখ করতে দেখলাম না। ওর কথা মনে হতেই মনে পড়ে
লণ্ঠন হাতে শোভারাম সঙ্গে রয়েছে। ৩ ঠেঙ্গো বেত ঘোড়ার গাড়ি চড়ে চলেছেন সর্বত্র। ম্যাজিস্ট্রেট, কালেক্টর থেকে ওই সাঁওতালরা সবাই ওকে আপন বলে জানত। ওই রকম মানুষ না হলে একলা লোক শেষে অত টাকা ধার হয়? ওই যে গ্রামে গেলেন, ওর জায়গাটা ভালো লাগতো বলে শ্যামলালের বাপ রতিলালে দিয়েছিল ওকে জায়গাটা। তবে কপালে ছিল এখানকার মাটি। তাই তা শুনেছি খুব ধুম করে নিয়ে গিয়েছে ওরা। যাবেন নাকি গৌরবাবু? আপনি যাবেন? গৌরবাবু যেন মাখনবাবুর মনটা বুঝতে পারেন। বোঝেন যে লজ্জা করছে মাখনবাবু। যে মানুষটাকে কোনোদিনই শ্রেষ্ঠ বলে স্বীকার করেননি, আজ তার কাছে মাথা নিচু করে দাঁড়াতে, সকলের সঙ্গে এক হয়ে শ্রদ্ধা জানাতে বাড়ছে অহমিকায়। এই অহংকারী মানুষটির জন্যে কষ্ট হয় গৌরবাবুর। তিনি বোঝেন যে ভেতরের অহংকার মানুষটাকে সহজ হতে দিচ্ছে না। গৌরবাবু বললেন, যান মাখনবাবু, কাজের মানুষ আপনি, কাজ করবেন। ওর মুখখানা দেখলেও পুণ্য একটা, জানলেন? চলে যান। আমি আপনার বাপের বয়সী, লজ্জা কি আপনার? মাখনবাবু রিকশা রাখেন একটা। কি মনে করে জুতোটা খুলে রাখেন। বলেন, গঙ্গার ঘাটে চল, বকশিস পাবে। যেতে যেতে মনে হয় এতজন গিয়েছে, তিনিও যাচ্ছেন, তাতে আর লজ্জা কি, সংকোচের কি আছে? কিন্তু খানিকটা গিয়ে তিনি সোজা হয়ে বসেন। নিজের মনটাকে দেখতে পেয়েছেন তিনি। রিকশাকে বলেন, থামো, ফিরিয়ে নাও। মাখনবাবু নিজেকে এমন করে আর কোনোদিনও দেখেননি। কি হবে শ্মশানে গিয়ে শ্রদ্ধা জানিয়ে? তিনি কোনোদিনও আশু ডাক্তার হতে পারবেন না। অমন করে বুড়ো চাকরের হাতে ব্যাগ দিয়ে জল ঝড় ভেঙে মানুষের মনে পৌঁছাতে পারবেন না। না পারলে বোধহয় এখানেও টেকা যাবে না, কোনো মানেই হবে না। তিনি আর আশু ডাক্তার অন্য মানুষ। ক্ষণিকের জন্যে বোধহয় দুজনকে সমান সমান ভেবেছিলেন, তাই দেখতে যাচ্ছিলেন শ্মশানে। ভালোই হলো, সে যেন বড়ই নির্লজ্জের কাজ হতো। নিজের কাছে নিজের ইজ্জত থাকতো না। নিজের পরাজয় মাখনবাবু এমন করে এর আগে অনুভব করেননি। মনে হয় এই পরাজয়ের লজ্জা নিয়ে চুপি চুপি ফিরে যাওয়াই ভালো। রিকশাওয়ালা বলে, কোথায় বাবু, কোথায় যাব? ক্লান্ত শরীরটা ঢেলে দেন মাখনবাবু। বলতে চাননি, তবু তার সকল অহংকার নিংড়ে নিয়ে ছিটকে বেরিয়ে আসে জবাব তারই মুখ থেকে, আশু ডাক্তারের বাড়ি। নমস্কার। গল্পটি যদি ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।